সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। জি, চলুন জেনে নিয়ে আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ, ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ। দৈনিক ইত্তেফাক, রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা নিয়ে নতুন বিতর্ক, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, তারেক রহমান। দৈনিক সমকাল শিরোনাম করেছে ঢাকার ফুটপাতে চাঁদাবাজি সচল, কুশীলব বদল, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, হঠাৎ আওয়ামী লীগ বিতর্ক, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নিন্দার ঝড়। যুগান্তর শিরোনাম করেছে পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তারেক রহমান, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন নয়, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি, লাগাতার কর্মসূচি এনসিপির। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে ব্যবসায়িক স্বস্তিতে আদানি, বাংলাদেশে অনেকটা দুশ্চিন্তা মুক্ত, গণ অভ্যুত্থানের মুখে এরদোগান। দ্য ডেইলি স্টার, closure of factories, Eid joy allures jobless workers, political decisions rest slowly with political entities. মনির, আমরা শিরোনামগুলো দেখলাম এবং অলমোস্ট সকল পত্রিকায় একই শিরোনাম, যদি প্রথম আলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা, প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ, আজ থেকে সারা দেশে শুরু হবে এনসিপির ঘোষণা। এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটি খুবই জটিল একটি সমীকরণ, বিশেষ করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি তার ফেসবুকে একটি পোস্ট নিয়ে দেশব্যাপী তোলপাড়। বিশেষ করে আমি এটিকে বলবো দুর্বিনীত সাহস, যে সাহস দিয়েছে, সেটি দেখিয়েছে, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল। আসলে তার যে স্ট্যাটাসের মাধ্যমে আমরা জেনেছি যে তাকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করার সুযোগ পায়, এবং তাদের এখানে যুক্তি যে একাধিক বিরোধী দল থাকবে, যাতে করে গণতন্ত্র, একটা শক্তিশালী একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার একটা দূরভিসন্ধির একটা প্রচেষ্টা আর কি সেনাবাহিনী থেকে করা হচ্ছে। এবং এটি নিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ তিনি একটি স্ট্যাটাসে দিয়েছেন এবং তিনি বলেছেন যে কথাটি আমারও ভালো লেগেছে, সেটি হচ্ছে যে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু সেটা মানুষ জানুক। তো এই কথাটার শক্তি কিন্তু অনেক। এবং হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসটি নিয়ে কিন্তু সেটি কিন্তু সারাদিন মানুষ উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন ছিল, কি হতে যাচ্ছে দেশে, কি হতে যাচ্ছে, এবং তার উপর তো গুজবের একটা আধিপত্য ছিলই। সব মিলিয়ে কিন্তু কালকের দিনটা আমি বলবো মানে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। এবং আপনি জানেন যে কদিন আগে কিন্তু জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছেন এবং তিনিও যে একটি বার্তা দিয়েছেন যে সব দল এবং পেশাজীবী সংগঠনগুলো আছে, তাদের আসলে জাতীয় ঐক্যর কোনো বিকল্প নাই। কিন্তু আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন ক্ষমতার যেই মসনদ, ক্ষমতার যেই দাপট, সেটি কিন্তু পেতে আসলে দ্বিধাবিভক্ত হয়ে গেছে। মানে ঐক্যের যে ফাটল, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আন্দোলনে যেরকম সব দল, যারা নির্যাতিত, যারা নিপীড়িত এবং জনগণের একটি বড় অংশ কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এখন কিন্তু দেখবেন আসলে সেই পরিস্থিতি নাই। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা, তারা একটি দল গঠন করলো, জাতীয় নাগরিক পার্টি। তো সেক্ষেত্রে কিন্তু জাতীয় নাগরিক পার্টি নিয়েও কিন্তু অনেক মানুষের তাদের মধ্যেও কিন্তু বিভাজন রয়েছে। তো এটিও কিন্তু জনগণের মধ্যে একটা মিশ্র বার্তা দিচ্ছে। এবং আমি এখন যে পয়েন্টে আসবো যে হাসনাত আবদুল্লাহ তার ওই স্ট্যাটাসে দাবি করেছে যে কয়েকটি দল এই আওয়ামী লীগ পুনর্বাসনে তারা সায় দিয়েছে, কিন্তু আমি বলবো যে আসলে বিএনপির কথাই যদি বলি, সেখানে বিএনপির রুহুল কবির রিজভী তিনি কিন্তু বলেছে যে
আওয়ামী লীগ করে, কিন্তু সে হত্যা, চাঁদাবাজি বা এক কথায় ক্লিন ইমেজের মানুষ, আমরা যদি যুগান্তর পত্রিকায় আসি সেখানে কিন্তু স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন নয়, এটা তারেক রহমান বলেছেন। মানে এটাই বলতে চাচ্ছি যে রুহুল কবির রিজভী তার একটা দক্ষিণখানে একটি ইফতার পার্টিতে তিনি একটি বার্তা দিয়েছেন। আসলে তার যেই বার্তা, সেই বার্তাতে কিন্তু প্রমাণিত হয় যে তিনি চাচ্ছেন যারা আওয়ামী লীগের সাথে জড়িত কিন্তু কোন রকম হত্যাকাণ্ড, চাঁদাবাজির সাথে জড়িত না, তারা রাজনীতি আসলে তার কোনো আপত্তি নাই। কিন্তু কালকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লেডিস ক্লাবে একটি ইফতার পার্টিতে তিনি কিন্তু স্পষ্ট বলেছে স্বৈরাচারের দোসরদের আসলে পুনর্বাসন নয়, এবং সে এটি মানে খুবই বোল্ডলি, ফোকাসলি এটাই বলেছে। তার মানে কিন্তু আসলে বিএনপির মাথা বলতে আমরা কিন্তু তারেক রহমানকেই এখন দেখতেছি, যেহেতু তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুখ থেকে যে কথাটি বের হয়েছে সেটি আসলে আমাদের গ্রহণ করা উচিত। রুহুল কবির রিজভী কি বললো না বললো সেটি আমাদের আসলে ভাবার বিষয় না। তবে আওয়ামী লীগের যে দুঃশাসন, বিশেষ করে যে ৩-৪ কোটি তরুণ প্রজন্মর যেই ভোটার ছিল, তারা কিন্তু ভোট দিতে পারেনি। সব মিলিয়ে দেশে আইনের সুশাসন ছিল না, জবাবদিহি ছিল না, সব মিলিয়ে কিন্তু খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে এই দীর্ঘ 15.5 বছর পার করেছে। এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু আসলে তারা শুধু এমন একটা তাদের একক ক্ষমতা, শুধু আওয়ামী লীগে তাই করবে। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ কথা বললে আসলে তাদেরকে নানানভাবে নির্যাতন করা হতো, খুন গুম, এগুলো আমরা দেখেছি যে কিভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়িত করেছে। তো এগুলো কিন্তু আমাদের চোখে দেখা। তো আমি বলবো আসলে আওয়ামী লীগের পুনর্বাসনের যে বিষয়টি, সেটি কিন্তু খুবই জটিল একটি প্রক্রিয়া। কারণ যে আন্দোলনটা সবাই করেছে, এই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের বিপক্ষেই কিন্তু মানুষ দাঁড়িয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু দেখবেন আন্দোলনের দাবিটা এক দফায় পরিণত হয়েছে। তো আসলে যে এই সিচুয়েশনে আসলে আওয়ামী লীগ যারা করেছে তাদের কম বেশি সবাই কিন্তু অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতির সাথে জড়িত, বিশেষ করে মাথা। এবং আমরা দেখতেছি যে প্রশাসন সারা দেশব্যাপী, খুবই দুঃখজনক ব্যাপার যে যারা আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে আওয়ামী লীগের ট্যাগ ব্যবহার করে যারা প্রত্যক্ষভাবে যারা অন্যায় অপকর্ম করেছে, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যারা একদমই নিরীহ, শুধু দলটাই করতো, তাদেরকে ধরা হচ্ছে, এবং এটি আমার কাছে মনে হচ্ছে আইওয়াশ। তো আমি বলবো যে এটি অন্তর্বর্তী সরকারের এটি খুবই গুরুত্বের সাথে দেখা, কারণ এটি হচ্ছে জনগণের মধ্যে ভুল একটা মেসেজ যাচ্ছে, এবং যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি আরো সরকারের বিপক্ষে কিন্তু জনমত গঠন হচ্ছে। তো এই পরিস্থিতি থেকে আসলে আমাদের বের হয়ে আসতে এই রাজনৈতিক দলগুলো, আরেকটি ব্যাপার যে জামাতের আমিরও কিন্তু বলেছে যে ফ্যাসিবাদের কোনো পুনর্বাসন নয়, জনসংহতি বলেছে। এবং মামুনুল হক, হেফাজত ইসলামের মামুনুল হক, তিনিও কিন্তু বলেছে যে এই বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোনো রাজনীতির সুযোগ দেওয়া হবে না। তো মোটামুটি সব রাজনৈতিক দলগুলোই চাচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন যাতে না হয়। এই তো এখন আমাদের সামনে তো নির্বাচন, তো আপনি যদি একটু বলেন যে এই নির্বাচনের কে ঘিরে এই যে সামনে অস্থিরতা তৈরি হতেও, তাহলে মানে আর কি ধরনের পরিস্থিতি আমাদের মধ্য দিয়ে যেতে হবে বা মোকাবেলা করতে হবে? এই যে এখন এক ধরনের তৈরি হচ্ছে যে যেখানে ঐকমত্যের বিষয়গুলো আসছে, সেখানে এখন এক ধরনের বিশৃঙ্খল বলি বা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটা যদি একটু সংক্ষেপে আপনি বলেন, সামনের রাজনীতিতে কি হতে পারে? আসলে গতকাল হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাসের কথা বললাম, আসলে ঘটনাগুলো কিন্তু একটি আরেকটির সাথে রিলেটেড। তো হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাসের কথা বললাম, তার কয়েক ঘন্টা পরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিদেশি একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এবং বলেছেন যে আসলে সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো চিন্তাভাবনা অন্তর্বর্তী সরকারের নাই। তো তারপরেই কিন্তু সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সদস্য আসিফ মাহমুদ, তিনি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের যেই পুনর্বাসন, সেটি তো আসলে তারাও চান না, আসলে তারাও কিন্তু সরকারের অংশ। এবং তিনি বলেছে যে এই প্রক্রিয়াগুলো যদি করা হয় তাহলে কিন্তু নির্বাচন পিছিয়ে যাবে, সংস্কার পিছিয়ে যাবে। আসলে তারা যেই উদ্দেশ্য নিয়ে দেশের ক্ষমতায় বসেছে, সংস্কারের উদ্দেশ্য নিয়ে, সেটিও কিন্তু আসলে সম্ভব হবে না। এবং
এটি নিয়েও কিন্তু খুবই বাজে একটা পরিস্থিতি ক্রিয়েট হবে এবং আসিফ মাহমুদ সেই নির্দেশনা দিয়েছেন। তবে নির্বাচনটা খুবই জরুরি। আসলে যেই সংকট, যেই উৎকণ্ঠা, উদ্বিগ্নতা বিরাজ করছে, সেটি থেকে বের হয়ে আসতে একটি জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। জি, আপনাকে অনেক ধন্যবাদ মনির আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।